যে সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতা ওখানেই শেষ। গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার উপরে, কোন গোষ্ঠী, ব্যক্তি, সরকারের করুণার উপরে নির্ভরশীল হতে না হয়। ওয়েলস বোর্ড নিয়ে যে মামলা আছে, আমরা জানি বাংলাদেশের আদালতের অবস্থা কি। সেই মামলার দীর্ঘসূত্রিতায় এই জিনিস কতদিনে নিষ্পত্তি হবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো আশা ভরসা নেই। 600 উপরে কাগজ ঢাকা শহরে মিডিয়া লিস্টভুক্ত হয়ে আছে, যার মধ্যে মাত্র 52টা কাগজ হকাররা বিক্রি করেন, বাকি কোনো কাগজ কেউ কেনে না। ওগুলো এক ব্যক্তির এক কাগজ অথবা গুটি কয়েক ব্যক্তির কাগজ, যারা শুধুমাত্র বিজ্ঞাপন ছাপানোর জন্য, সরকারি বিজ্ঞাপনের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য কাগজ করেন। নির্যাতিত সাংবাদিকদের মুখ থেকে যে সমস্ত কথা শুনেছি, তার পটভূমিতে তাঁদের সামনে বসে বিশেষ কিছু বলা এটা খুবই কঠিন কাজ। সুতরাং আমি কথা খুব বেশি কিছু বলবো না, দুটো কথা বলতে চাই। একটা হলো, আমরা আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনে বলেছি যে এই আন্দোলনে বা তারও আগে এই পুরো ফ্যাসিস্ট শাসনের আমলে যে সমস্ত সংবাদ মাধ্যম, যে সমস্ত সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রের তরফ থেকে। জীবনের কোনো মূল্য নির্ধারণ করা যায় না, শহীদদের পরিবারে আমরা কোনো ক্ষতিপূরণ দিতে পারি না, কিন্তু তাদের আর্থিক সহায়তা দেওয়ার একটা দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। সেই দায়িত্বটা রাষ্ট্র পালন করবে, এটা আমরা আশা করি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মাসের পর মাস বন্দী জীবন কাটাতে হয়েছে, যাদের পরিবার অনিশ্চয়তায় মধ্যে পড়েছে, মামলার মুখে পড়েছে, মামলা যে পরিমাণে ব্যয়বহুল, সেই ব্যয় বহন করার ক্ষমতা যাদের নেই, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের রয়েছে। এবং আমরা আশা করি সরকার সেই কাজটা করবেন, তাহলে অনেক কষ্ট অন্তত তাদের লাঘব হবে। আমি এই সভা শুরু হওয়ার আগে ইনফরমাল আলোচনায় শুনছিলাম, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলছিলেন যে তার ছাপাখানা পুলিশ দখলে নিয়ে আটক করে নিয়ন্ত্রণে নিয়েছিল। এখন সেই ছাপাখানা ফেরত দিয়েছে, কিন্তু ছাপাখানার ভেতরে কিছুই নেই। কোটি কোটি টাকার সম্পদ ছিল সেখানে, যন্ত্রপাতি, সরঞ্জাম। পুলিশ সেগুলো কি করেছে? রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে। তিনি মামলার জন্য নোটিশ দিয়েছেন যে রাষ্ট্র যেন সেটা তাকে ফেরত দেয়। ফেরত দেবে কিনা জানি না, কিন্তু যদি না দেয়, অবশ্যই সরকারকে এখানে দায়িত্ব নিয়ে পদক্ষেপ নিতে হবে। সংস্কারের বিষয়ে যে সমস্ত সুপারিশগুলো করেছি, সেসব বিষয়ে এখানে আর আলোচনা করব না। গতকালকেও আমি দীর্ঘ আলোচনা করেছি, আমাদের উপদেষ্টা সেখানে ছিলেন মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায়। এখানে প্রশ্ন এসছে যে আর্থিক নিরাপত্তা, ওই যে টাকা টাকা টাকা, আর্থিক নিরাপত্তার প্রশ্ন আমি পরিষ্কার করে আমাদের কমিশনের প্রতিবেদনে খুবই গুরুত্বের সাথে এই কথাটা বলা হয়েছে যে সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতা ওখানেই শেষ। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কথাও আমি বলেছি যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও যদি টেকসই ভাবে চলতে না পারে, গণমাধ্যমের ব্যবসা আলু তরকারি ব্যবসার মতন নয়, বা ওই সিমেন্ট কিংবা টিস্যু পেপার বানানোর ব্যবসা নয়, যেটা লাভজনক হতে হবে, অতিমাত্রায় লাভজনক হতে হবে। অত লাভের বিষয় নেই। ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানির মতন উচ্চ হারে আমার লাভ অর্জন করতে হবে, এমন লাভের ব্যবসা এটা নয়। কিন্তু সংবাদ মাধ্যমকেও টিকে থাকার মতন আয় রোজগার করতে হবে, নিজেদেরকে স্বাবলম্বী ভাবে চলার মতন আয় রোজগার করতে হবে। সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার। সে কারণে আমরা বিভিন্ন নীতি সহায়তার কথা বলেছি, প্রস্তাব দিয়েছি, করের বোঝা লাঘব করার কথা বলেছি, যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার উপরে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, সরকারের করুণার উপরে নির্ভরশীল হতে না হয়। কোনো মন্ত্রী, এমপি
এরকম কোন ব্যক্তির প্রতি নির্ভরশীল হতে না হয়। কারণ গণমাধ্যম প্রতিষ্ঠানও যদি এরকম পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকে, কারো করুণার উপর নির্ভরশীল থাকে, তাহলে তার স্বাধীনতা একটু একটু করে ক্ষয় হবে, কমবে, ছাড় দিতে হবে, এবং স্বাধীন গণমাধ্যমের চেহারা আমরা কখনোই দেখব না। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্নে আমাদের এখানে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, আমি ওয়েজ বোর্ডের কথা বলিনি। ওয়েজ বোর্ডের কথা আমাদের প্রতিবেদনে না থাকলেও ওয়েজ বোর্ড নিয়ে যে মামলা আছে, আমরা জানি বাংলাদেশের আদালতের অবস্থা কি। সেই মামলার দীর্ঘসূত্রিতায় এই জিনিস কতদিনে নিষ্পত্তি হবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো আশা ভরসা নেই। তো সেরকম পরিস্থিতিতে আমি ওয়েজ বোর্ডের কথা বললে কিছুই আসা যায় না, ওটা ওই আদালতের প্রক্রিয়ার মধ্যেই থাকবে। কিন্তু আমরা বলেছি যে যে কোনোভাবে যত দ্রুত সম্ভব সরকার যে নীতি সহায়তাগুলো ঘোষণা করবে তার সাথে সম্পর্কিত ভাবেই সাংবাদিকদের ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। আমরা তার যৌক্তিকতা হিসাবেও ব্যাখ্যা দিয়েছি যে আপনারা যদি অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে থাকেন 10 বছর আগে, আর এই 10 বছরে যদি নিয়মিত ইনক্রিমেন্ট গুলো দেওয়া হয়ে থাকে, তাহলে তার এমনিতেই ওই সরকারের নবম গ্রেডের বেতনের সমপরিমাণ বেতন হওয়ার কথা। সুতরাং একটা ন্যূনতম ফ্লোরের কথা যেটা বলা হয়েছে বেতনের জাতীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য, সেটা কার্যকর করতে পারলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা হবে, এবং সেটা নিশ্চিত করতে পারলে সেই আলোকে আপনার একই সাথে আমরা সংবাদ মাধ্যমের জন্য, গণমাধ্যমের জন্য যে সমস্ত নীতি সহায়তার প্রস্তাব দিয়েছি তাতে এটা অসম্ভব কিছু না, এই বাস্তবায়ন করা সম্ভব, এবং করে সেভাবে টেকসই সংবাদ মাধ্যম টিকে থাকতে পারবে। আর এই সংবাদ মাধ্যমের মধ্যে যত অনিয়ম হচ্ছে, এই যে 600 উপরে কাগজ ঢাকা শহরে মিডিয়া লিস্টভুক্ত হয়ে আছে, যার মধ্যে মাত্র 52টা কাগজ হকাররা বিক্রি করেন, বাকি কোনো কাগজ কেউ কেনে না। ওগুলো এক ব্যক্তির এক কাগজ অথবা গুটি কয়েক ব্যক্তির কাগজ, যারা শুধুমাত্র বিজ্ঞাপন ছাপানোর জন্য, সরকারি বিজ্ঞাপনের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য কাগজ করেন। সেসব কাগজকে সমর্থন দেওয়ার কোনো কারণ নেই। সেসব কাগজের বিজ্ঞাপনগুলো যদি, যে কাগজগুলো মানুষ কেনে সেই কাগজগুলোতে আসে, তাহলে ওই কাগজগুলোর মানে টিকে থাকার মতন আর্থিক সক্ষমতা অর্জন খুব সহজ হবে। আবার সরকার গত 10 বছরে বিজ্ঞাপনের রেট বাড়ায়নি, সুতরাং গত 10 বছরের মুদ্রাস্ফীতির হারের সাথে যদি মিলিয়ে সরকার বিজ্ঞাপনের রেট বাড়ায়, তাহলেও এই সরকারের কি বলে সংবাদ মাধ্যমের বা গণমাধ্যমের আর্থিক দিকটা শক্তিশালী হবে। গণমাধ্যমের উপরে করের বোঝাও আমরা কমানোর প্রস্তাব করেছি। সুতরাং এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, এবং অংশীজনরা যত দ্রুত এগুলো আলোচনা করে সরকারের কাছ থেকে আদায় করতে পারবেন, সরকার যত দ্রুত এগুলো বাস্তবায়ন করবে, তত দ্রুত এই গণমাধ্যমের পরিস্থিতি পরিবর্তন হবে। আমাদের ওই যে ফ্যাসিবাদের কবল মুক্ত হয়ে মুক্ত সংবাদ মাধ্যম একটা সেই সিনারিও তৈরি করা, সেই পরিবেশ তৈরি করা সহজ হবে, সম্ভব হবে।